নোশন টেলিভিশন, সংযোগে সীমাহীন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নোশন টিভির নিয়মিত অনুষ্ঠান হেলথ কেয়ারে। আমাদের আজকের এই অনুষ্ঠানটি নিবেদন করেছে পিয়ারলেস কলেজ কানাডা, সেলেস্টিয়া একাডেমি দুবাই। অতিথি হিসেবে উপস্থিত আছেন পুষ্টিবিদ নাহিদা আহমেদ। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি, আমি ভালো আছি। মানে আপনার মতো একজন অতিথি যদি সামনে বসা থাকে, খারাপ থাকার উপায় আছে? পুষ্টিবিদ নাহিদা আহমেদ, একদম নাহিদাকে নাম বললেই বাংলাদেশে আপামর জনসাধারণ সবাই সাধারণত চেনে, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশন সুইচ করতে গেলেই এই সুন্দর মুখটি সামনে চলে আসে। কেমন লাগে আপনার? আসলে আমার এই বিষয়টি নিয়ে কাজ করা, যে অনেকেই দেখা যায় যে পুষ্টিবিদ হিসেবে প্র্যাকটিস করছেন কিন্তু এই মিডিয়া সেক্টরটা করেন, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অ্যাভয়েড করেন, মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু আসলে হচ্ছে আমার এই বিষয়টা আমি পার্সোনালি খুব এনজয় করি। শুধুমাত্র হচ্ছে টেলিভিশনে না, আমি বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখি, যেমন প্রথম আলোতে কাজ করা হয় নিয়মিত। ওদের অধুনা পাতাতে যেই হেলথ বিষয়ের লেখাটা, ওইখানে দেখা যায় কাজ করি, বিভিন্ন টিপস দেওয়া, কালের কণ্ঠ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসলে হচ্ছে। আপনার তো বইও আছে। জি, আমি একটা লেখিকাও বলতে পারি আমরা। জি, বলতে পারেন। খাবার খেয়ে নিজেকে সুন্দর করে তৈরি করা যায়? অবশ্যই। আমরা আসলে বিউটিফিকেশনের জন্য মনে করি বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকি, কিন্তু সৌন্দর্য কিন্তু ভেতর থেকে। আপনার ভেতরের অর্গানগুলো যদি সুন্দর থাকে, ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনার শরীরের সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পেয়ে যাবে। আমরা শুধু মনে করে থাকি যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেলেই হয়তো সেটা সৌন্দর্য, সেটা কিন্তু না। আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, সেটাও কিন্তু আপনার সৌন্দর্য বর্ধন করতে সাহায্য করে। পুষ্টিবিদ নাহিদা আহমেদ, যখন কেউ পুষ্টিবিদ বলে ডাকে বা কথা বলে কেমন লাগে? অসম্ভব ভালো লাগে। কোথায় কাজ করছেন? আমি কাজ করছি ফরাজি হসপিটাল বাড়িধারা শাখাতে, আর পাশাপাশি লামানো ডার্মা অ্যান্ড লেজার মেডিকেলে। দুইটা সেক্টরে কাজ করে থাকি। আমি ক্লিনিক্যালি যে সাইডটা, সেটা হচ্ছে ফরাজি হসপিটালেই সাধারণত প্র্যাকটিস করা হয়। আর অ্যাস্থেটিক বা বিউটিফিকেশনের জন্য যে নিউট্রিশনের প্রয়োজন, পাশাপাশি নিজের ফিটনেস ধরে রাখার জন্য যে নিউট্রিশন প্রয়োজন, সেটা নিয়ে আমি লামানো ডার্মা অ্যান্ড লেজারে কাজ করি। প্রয়োগ করেন কতটা? নিজের ক্ষেত্রে চেষ্টা করি অনেকটা প্রয়োগ করার জন্য, কেননা আমি সদ্য মা হয়েছি। আমার বেবির বয়স সবেমাত্র 3 মাস। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই ওজন বেড়ে যায়। আমরা জানি প্রেগনেন্সিতে মায়েদের ওজন অনেকাংশেই বেড়ে যায়। সেই ওজনটা কিন্তু কমিয়ে ফেলা আফটার প্রেগনেন্সি অনেক কঠিন হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমি খুব দ্রুত আমার কিন্তু অতিরিক্ত যে ওজনটা প্রেগনেন্সিতে গেইন করেছিলাম, সেটা কমিয়ে ফেলেছি। একেবারে 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে আমি হচ্ছে যে প্রেগনেন্সিতে অতিরিক্ত ওজনটা গেইন করেছিলাম, সেটা লুজ করে ফেলতে সক্ষম হয়েছি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। আসলে পুষ্টিবিদ আমাদের সঙ্গে উপস্থিত আছেন, যে সুন্দরী পুষ্টিবিদ আমরা বলবো এই কারণে, কারণ দেখেন আলোকিত হয়ে আছে আমরা সবাই তার জন্যই, এবং তিনি বিভিন্ন জায়গায় যখন কথা বলেন তার কথার আলোতেও আলো ছড়ায়। এবং পুষ্টিটা আসলে কতটা যে প্রয়োজন একজন মানুষের ক্ষেত্রে, সেটা আসলে প্রতিটা মানুষের অনুধাবন করা উচিত। এবং সেই পুষ্টি জায়গা থেকে পুষ্টিবিদদের কেন প্রয়োজন আপনি মনে করেন? কি কারণে একজন পুষ্টিবিদের প্রয়োজন একজন মানুষের, সাধারণ মানুষের? পুষ্টিবিদের প্রয়োজন হচ্ছে সবার প্রথমেই যদি বলতে চাই, একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, সেই ভ্রূণ অবস্থা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের কিন্তু পুষ্টির প্রয়োজন। কারণ একটা ভ্রূণ থেকে যখন তার ডেভেলপমেন্ট হয়, তার কিন্তু ডেভেলপমেন্টের জন্য মায়ের সঠিক খাদ্য ব্যবস্থাপনা যদি ব্যাহত হয়, বাচ্চার কিন্তু বিকাশ হবে না। মাতৃগর্ভে বাচ্চার বিকাশ স্থগিত হয়ে থাকবে, বা সঠিক বিকাশ হবে না। আন্ডারওয়েট বেবি যেটাকে আমরা বলি, বা কম ওজন সম্পূর্ণ বেবি জন্মগ্রহণ করবে। তার পরবর্তীতে বাচ্চা যখন একটু বড় হবে, তার পরিপূরক খাবার যখন শুরু হবে, তখন কিন্তু সঠিক পরিপূরক খাবার যদি তার শুরু না হয়, বাচ্চাও আমরা দেখি যে গ্রাম অঞ্চলগুলোতে অনেক ম্যালনারিশড বাচ্চা, তার বিভিন্ন ধরনের অপুষ্টি ঘাটতি তৈরি হয়ে যাবে। তার পরবর্তীতে তার যদি সঠিক পুষ্টি ব্যবস্থাপনা না হয়, তার কিন্তু অতিরিক্ত খাবারও যদি গ্রহণ করে, সে কিন্তু ওভারওয়েট হয়ে যাবে। সেটাও কিন্তু অপুষ্টিজনিত সমস্যা। আমরা একদম একটু ক্লিয়ারলি জানতে চাই যে আপনি যেহেতু সদ্য মা হয়েছেন, তার যে পুষ্টির গাইডলাইনটা আপনি নিজে মেনটেন করতে পারছেন, আমাদের সাধারণ মানুষ যারা হয়তো সদ্য মা হয়েছে, তাদের বাচ্চাদের পুষ্টির কথাটা যদি একটু বলে দেন।
দেখা যায় যে আমরা আসলে হচ্ছে বাচ্চার যেহেতু প্রথম 6 মাস আমরা বলেই থাকি মায়েরা তাদের বাচ্চাকে শুধুমাত্র ব্রেস্ট ফিড করাবে প্রথম 6 মাস, বাড়তি কোনো খাবার দিবে অনেকে না। তো ব্রেস্ট ফিড করতে পারে না, তাদের হয়তো জন্য মুখে দুধ জি, আসে না, জি। তখন সে কি করবে? মা একেবারেই অক্ষম হন, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই ফর্মুলা, কিন্তু ফর্মুলা কোনটা খাওয়াবে, কোন বয়সে কার জন্য উপযুক্ত, সেটার জন্য কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। নিজে নিজে গিয়ে আমি মার্কেটে দেখলাম আর কিনে নিয়ে আসলাম, সেটা কিন্তু করা যাবে না। এতে করে বাচ্চার বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিতে পারে। আর বাচ্চার বয়স যখন 6 মাস পার হবে তখন তার যে পরিপূরক খাবারটা, সেই পরিপূরক খাবারটা কিন্তু অবশ্যই একজন এক্সপার্টের কাছ থেকে তৈরি করে নিতে হবে। যেমন আমার কিন্তু অনেক পেশেন্ট আছে যারা দেখা যায় যে 6 মাস পড়েছে বাচ্চার, আমার কাছে নিয়ে আসে যে ম্যাডাম কিভাবে খাবার তালিকাটা সাজিয়ে নিব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার জন্য আমরা তালিকাটা একটু শুনতে চাই যদি বলা যায়। সেটাই বলছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বেশিরভাগ কি করি, সুজি খুবই কমন একটা খাবার, সুজি থেকে কিন্তু আমরা শুধুমাত্র কার্বোহাইড্রেট পাই, আর কোনো ধরনের পুষ্টি পাওয়া যায় না। কিন্তু একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার পর্যাপ্ত পরিমাণে দরকার। তো শুধুমাত্র কার্বোহাইড্রেট যদি তাকে খাওয়ায়, সে তো দেখা যাবে তার ওজন বাড়বে কিন্তু পুষ্টি থেকে বঞ্চিত হবে, সে প্রোটিন পাচ্ছে না। সে ওই জায়গায় মায়ের বুকের দুধ থেকে সামান্য পরিমাণে যে প্রোটিন পাচ্ছে ওটা তার রিকোয়ারমেন্ট ফুলফিল কিন্তু করবে না। প্রোটিন জাতীয় খাবার তাকে খাওয়াতে হবে, ফ্যাট কিছুটা পরিমাণে প্রয়োজন। আবার ফলমূল, শাকসবজি থেকে যে আমরা ভিটামিন, মিনারেলস পাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। 6 মাস পরে থেকে যদি একটু শক্ত খাবার দিতে চান, খাবার খেতে চায় না, সেক্ষেত্রে আসলে কি করণীয়? সেই ক্ষেত্রে খাবারটা সুন্দর করে প্রেজেন্ট করতে হবে, কেননা বাচ্চারা আমরা কি দেখি যে সুন্দর যে কোনো জিনিস তাদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করে। তো যেই বাচ্চা, আমরা অবশ্যই সবগুলো খাবার বাচ্চাকে চেনাতে হবে। কিভাবে? বাচ্চার বয়স 6 মাস হওয়ার পরে তাকে আমরা বলে থাকি 2 থেকে 3 দিন একটা একটা করে খাবার তাকে চেনাতে হবে। সে কোন খাবারটা পছন্দ করছে, কোন খাবারটা অপছন্দ করছে, তখনই কিন্তু আমরা সেটা মানে আইডেন্টিফাই করে নিতে পারবো। আর একই ধরনের খাবার আমরা বড় মানুষও কিন্তু খেতে পছন্দ করি না, সেজন্য বাচ্চাকে প্রতিদিন সুজি, খিচুড়ি এগুলো দিলে সে কিন্তু অনীহা চলে আসবে। বাচ্চাকে যত দ্রুত সম্ভব সলিড খাবার বা থকথকে খাবারগুলোতে ইউজ করে নিতে হবে, বা বাচ্চাকে ওইটা দিতে হবে, কেননা অতিরিক্ত তরল করা খাবারে কিন্তু পুষ্টির ঘাটতি তৈরি হয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সকল মায়েরা আছেন। আর যখন 8 মাস 9 মাস তখন থেকেই তাকে একটু নরম খাবার, 1 বছর হওয়ার সাথে সাথে আমরা যেই ঘরের খাবারগুলো খাই সেই খাবারগুলোতে অভ্যস্ততা তৈরি করে ফেলতে হবে। বাচ্চারাই মাছের পরিবর্তে মাংসটা খেতে পছন্দ করে, তাদের উদ্দেশ্যে বলবো সবজি দিয়ে, ফিশ দিয়ে যদি আমরা কাটলেট তৈরি করে দিই, এটা কিন্তু খুবই পছন্দ করে অনেক বাচ্চারা। আবার আমরা দেখা যাচ্ছে যে মাছের বড়া তৈরি করে দিতে পারি বা মাছের কাবাব তৈরি করে দিতে পারি, মানে ভেরিয়েশন নিয়ে এসে খাবারগুলো যদি আমরা বাচ্চাদের সামনে সার্ভ করি, তারা কিন্তু খুব সহজেই সেই খাবারগুলো গ্রহণ করবে। আপনি মা হয়েছেন, ছোট্ট বেবিদের পরামর্শ দিলেন, মায়েদের খাবার সম্পর্কে একটু জানতে চাই যে আসলে কি খাবার, এমনিতে তো ওভারওয়েট আছে, সেই ওভারওয়েট কমানো এবং তার পুষ্টিটাকে ঠিক রাখার জন্য কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত একজন মা হিসাবে? কারোর ক্ষেত্রে কিন্তু যেমন কম ওজন কাম্য না, আবার অতিরিক্ত ওজনও কিন্তু আমরা এক্সপেক্ট করি না। আমাদের সবসময় কি করতে হবে, ফিটনেসটা মেনটেন করে চলা উচিত, এতে করে বিভিন্ন রোগের কিন্তু প্রকোপ কমে যায়। সেজন্য খাবার তালিকাটা আমরা কিভাবে সাজাতে পারি? খাবার তালিকা আমি প্রথম থেকেই বলছি যে খাবারের পুষ্টির যে 6টি উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলো সম্বলিত একটি খাদ্য তালিকা একজন বিশেষজ্ঞর কাছ থেকে তৈরি করে নিতে হবে। কেননা কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তার ওজনের সাথে উচ্চতার যে রেশিওটা আছে ঠিক রাখার জন্য কোন কোন খাবার প্রয়োজন, তার শরীরে কোনো ধরনের অসুখ আছে নাকি, তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আছে নাকি, বা জন্মকালীন বাচ্চা যখন জন্ম দিল তার পরবর্তী নতুন কোনো সমস্যা তৈরি হয়েছে নাকি, এই বিষয়গুলো বিবেচনায় রেখে একটি খাদ্য তালিকা কিন্তু তিনি একজন বিশেষজ্ঞের কাছ থেকে সাজিয়ে নিলে সেটা তার জন্য সব থেকে ভালো হবে। এতে করে কোনো শারীরিক জটিলতাও দেখা দিবে না। প্রচলিত কিছু ধারণা আছে যে যেমন লাউ খেলে, কালো জিরা খেলে, মেথি খেলে এগুলো বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে, এগুলো কিন্তু পরোক্ষভাবে সাহায্য করে,
কিন্তু আপনি অনেক কম খাবার খেলেন, সারাদিন লাউ খেলেন, কালো জিরা খেলেন, সেই ক্ষেত্রে কিন্তু কখনোই বুকের দুধের পর্যাপ্ততা থাকবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এমন খাবার খাদ্য তালিকায় রাখতে হবে যেই খাবারগুলো ওজনও কমাবে, আবার বাচ্চার বুকের দুধের সঠিক যে সাপ্লাইটা বা বডিতে বুকের দুধ যেন তৈরি হয় পর্যাপ্ত পরিমাণে, সেই বিষয়টা নিশ্চয়তা দিবে। আমরা যদি সেই তালিকাটা একটু আমাদের দর্শকদের একটু বলে দেন। তালিকা তো আমি বলছি যে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। না, নরমালি আমরা যদি ওভারঅল যদি বলতে হয় তাহলে তিনি সকালবেলায় যদি হচ্ছে রুটি খেলেন, সাথে প্রোটিনের একটা অংশ, সকালে যে কমপ্লিট ব্রেকফাস্টটা, তখন হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটারের একটা কম্বিনেশন রাখা, যেমন রুটি থাকতে পারে, বা কেউ যদি রুটি না খেতে চান চিরা বা ওটসও খেতে পারেন, সাথে একটা সবজির আইটেম রাখলেন, 2-3 রকমের সবজি দিয়ে মিক্সড একটা ভেজিটেবল রাখলেন। এখন পরিমাণ কতটুকু এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে। সাথে প্রোটিনের জন্য তিনি একটি ডিম সেদ্ধ রাখতে পারেন, অথবা কম তেল দিয়ে পোচ করা একটি ডিম রাখতে পারেন। আবার মধ্য সকালের যে খাবারটি, সেই সময় তিনি রাখতে পারেন বিভিন্ন ধরনের ফলের সালাদ রাখতে পারেন, অথবা যে কোনো একটি ফল রাখতে পারেন, অথবা সবজির স্যুপ রাখতে পারেন, এই জাতীয় খাবার রাখতে পারেন। আবার হচ্ছে দুপুরে তিনি তার পরিমাণ মতো ভাত, সবজি, মাছ, মাংস, ডাল, সাথে একটি সালাতের আইটেম থাকলো, মাঝে মাঝে শাক রাখতে পারেন। এই জাতীয় খাবারের পাশাপাশি অবশ্যই বিকেলে একটি খাবার রাখতে হবে। মানে দুগ্ধদানকারী মায়েরা কি করবেন, অল্প অল্প করে বারে বারে খাবার গ্রহণ করবেন। বিকালবেলায় চিকেন স্যুপ রাখতে পারেন, অথবা চিকেন ভেজিটেবল স্যুপ রাখতে পারেন, অথবা তিনি টক দই রাখতে পারেন, টক দইয়ের সাথে ফল দিয়ে একটা সালাদ রেখে নিলেন, অথবা কিছু বাদাম রাখলেন, সাথে পাশাপাশি কিছু ছোলা দিয়ে তৈরি করা ছোলা সালাদ হতে পারে, বা ছোলা সেদ্ধ করে সেটা সালাদ তৈরি করে এটাও রাখতে পারেন। আমরা বলি রাতের খাবারটি একটু আগে গ্রহণ করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে সেই খাবারটা সঠিকভাবে মেটাবলাইজড হতে সাহায্য করে। তো রাতের খাবার হিসাবে চাইলে তিনি যেহেতু একটু ওজন কমাতে চাচ্ছেন, ওটস রাখলেন বা রুটি রাখলেন, লাল আটার রুটি রাখলেন। পাশাপাশি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই কি করতে হবে, কিছু না কিছু খাবার খেয়ে, যেহেতু রাতেও তো বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে হয়, আর যে বিষয়টা মাথায় রাখতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পাশাপাশি পানি আছে এমন জাতীয় খাবার, যেমন বিভিন্ন ফলমূল, শাকসবজি থেকে কিন্তু আমরা প্রাকৃতিকভাবে পানি পেয়ে যাই, এই খাবারগুলোও খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে। তারপর ডাবের পানি, ফলের জুস, এগুলোও খাদ্য তালিকায় রাখতে হবে একজন দুগ্ধ দানকারী মায়ের, তাহলে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ তৈরি করতে সেটি সাহায্য করবে। অনেকে আছে, আমি একদম এভাবে বলছি যে নিজের ওয়েট কমানোর জন্য দেখা যাচ্ছে রাতে খাচ্ছেই না, তাদের জন্য আপনি কি বলবেন? এটা একেবারেই অনুচিত। কোনো বেলার খাবার বাদ দিব না। আবার হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে অল্প অল্প করে বারে বারে সারাদিনে খাবো। রাতের খাবারটা বাদ দিয়ে দিলে কখনোই সেটা তার সুস্থ শারীরিক বিকাশে সাহায্য করবে না। অনিদ্রাজনিত সমস্যা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডায়েট করতে গিয়ে ঘুম আসছে না রাতে, এই সমস্যা কিন্তু অনেক পেশেন্ট আসে, মানে আমার তো ঘুম আসছে না রাতে। আপনি তো রাতে যদি না খান, আপনার পেট যদি ফাঁকা থাকে, ব্রেন তো সিগন্যাল দিবে না, ব্রেনে গ্লুকোজ সঠিকভাবে সাপ্লাই হবে না। রাতের খাবারটি কি করব, আমরা আগে খেয়ে ফেলবো, কিন্তু অল্প কিছু হলেও রাতে খেতে হবে। আমরা একদম যেহেতু বাচ্চাদের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম, মায়েদের প্রসঙ্গ নিয়ে আলোচনা, একটু জানতে চাই যে শিশুর জন্য সঠিক পুষ্টি নিশ্চিত করা কেন জরুরি? একজন বাচ্চা, আজকের একজন শিশু আগামী প্রজন্মের কিন্তু একজন বড় মানুষ, বা তারা আগামী ভবিষ্যতে তারাই কিন্তু লিড করবে, বা তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। একটা গাছ যখন আমরা ছোট থাকি তখন সেটা কি করি, বেশি পরিচর্যা করতে হয়, কেননা সেই সময় বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে, বিভিন্নভাবে তার বৃদ্ধি ব্যাহত হয়। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, একটা বাচ্চাও কিন্তু ওই একটা ছোট্ট কুশি গাছের মতো, বা একটা ছোট্ট যে গাছটা থাকে মাত্র সে বীজ থেকে বের হলো ওইটার মতো, তার পরিচর্যাটা সঠিকভাবে যদি না হয়, অর্থাৎ শুরুতেই সঠিক পরিচর্যাটা জরুরি, না হলে তার পরবর্তীতে বিকাশ ব্যাহত হবে। এখান থেকে একটু আসতে চাই, সেটা হচ্ছে আমরা যে কেউ অসুস্থ হলে, সেটা আমি, আপনি বা আমাদের একদম সাধারণ মানুষ যদি অসুস্থ হয়ে পড়ি, আমরা অনেক সময় শুধু ওষুধ খাই, কিন্তু ওষুধের পাশাপাশি পুষ্টিটাকে ঠিক রাখার জন্য কি করণীয় বা কি করা উচিত? খুবই চমৎকার একটি প্রশ্ন, কেননা দেখা যাচ্ছে বর্তমানে পুষ্টিবিদদের কিন্তু ডিমান্ড এই কারণেই বেড়ে চলছে। কেননা একটা ওষুধ খেয়ে আমি কিছু সময় পর্যন্ত অবশ্যই বেটার ফিল করতে পারবো, বা আমার বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ওষুধের প্রয়োজনটা একেবারেই অনেক বেশি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি আমি একটা ওষুধের পাশাপাশি সঠিক পুষ্টি ব্যবস্থাপনা মেনে চলি, তাহলে কিন্তু ওই রোগের প্রকোপটা কমানো সম্ভব, ওই রোগ থেকে আরোগ্য লাভ করা দ্রুত সম্ভব, পাশাপাশি সঠিক পুষ্টির মাধ্যমে ওষুধের ডোজটাও অনেকাংশে কমানো সম্ভব। আবার বেশ কিছু রোগের কথা না বললেই না, যেমন আমি ডায়াবেটিসের কথা। ডায়াবেটিস কিন্তু এমন একটি রোগ যেটা সারা জীবন মানুষকে ক্যারি করে, একবার ডায়াবেটিস হলে আমরা জানি সেটা সারে না।
সেটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিভাবে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন? ওষুধের পাশাপাশি সঠিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে। পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ, যেমন থাইরয়েডের কথা, থাইরয়েডের ক্ষেত্রে আমরা বলি সঠিক খাদ্য ব্যবস্থাপনা প্রয়োজন। কিডনি পেশেন্টদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যায়, তো তারা যদি সঠিকভাবে ডায়েটারি গাইডলাইন মেনে না চলেন, তাদের কিন্তু এই ক্রিয়েটিনিন লেভেলটা নিয়ন্ত্রণে রাখাটা অনেকাংশে মুশকিল হয়ে পড়ে। সেই জন্য সকল রোগের ক্ষেত্রে রোগ থেকে আরোগ্য লাভ করা হোক বা রোগটা নিয়ন্ত্রণে রাখা হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যদি সঠিক পুষ্টি ব্যবস্থাপনা মেনে চলেন, রোগটা নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুব সহজ হয়ে পড়ে। কিন্তু আমরা যারা রোগী আছি, অনেক সময় দেখা যাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছি, আমার জ্বর হয়েছে বা আমার যে কোনো একটা প্রবলেম হচ্ছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ওষুধ দিল, তারপর বললাম ডাক্তার আমরা সব খাবার খেতে পারবো? তখন বললো যে না, এটা খেয়েন না। এই ক্ষেত্রে ডাক্তারই বলে দিচ্ছে যে এটা খেয়েন না, এটা খেলে ভালো হবে, আমরা চলে আসছি। সেক্ষেত্রে একজন পুষ্টিবিদ এবং ডাক্তার কখনো মতবিরোধ বা মতানৈক্য তৈরি হয় কিনা, বা এইটা আসলে ডাক্তার নিজে না বলে একজন পুষ্টিবিদকে সাজেস্ট করা উচিত কিনা? বর্তমানে এই প্রেক্ষাপটটা কিন্তু অনেকাংশেই বেড়েছে। আগে এই বিষয়টা দেখা যেত যে সাধারণত ডাক্তাররা নর্মাল, যদি আমি অসুখের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু আসলেই রেফার করা ওইভাবে যে ঠান্ডা কাশি লেগেছে, তো ঠান্ডা কাশি লাগলে আমরা কম বেশি জানি যে নর্মাল ওষুধগুলো খেলে, তার পাশাপাশি ডাক্তাররা তো অবশ্যই বলেই দেয় যে অ্যান্টিহিস্টামিন বা বিভিন্ন ধরনের ওষুধ তারা সাজেস্ট করে থাকে। তার পাশাপাশি আমরা কুসুম গরম পানি, লেবু পানি বা আদা পানি এগুলো খাচ্ছি, বা স্যুপ এই জাতীয় খাবার, এগুলো কম বেশি আমরা সবাই জানি। কিন্তু এখন কিন্তু ডাক্তারের রেফারেল সিস্টেমটা অনেক বেড়েছে। যেমন আমার অনেক পেশেন্ট আমার হসপিটালের অনেক ডাক্তারই কিন্তু রেফার করে থাকেন। যেমন একজন গাইনি পেশেন্টের দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না অতিরিক্ত ওজনের জন্য, গাইনি ডাক্তার তার ট্রিটমেন্ট করছেন, পাশাপাশি বলেন যে একজন পুষ্টিবিদ দেখে আপনি ওজন কমিয়ে নেন। অনেক সময় তো পুষ্টিবিদ না বলে ডাক্তারও বলে আপনাদেরকে বলে, তখন আপনারা কি বলেন? বা কি অবশ্যই আমরা সংশোধন করে দেই। যেমন অনেক পেশেন্ট এসে বলে ওই ডাক্তার ম্যাডাম তো বললো তুমি এই ডাক্তারকে দেখিয়ে নাও। তো আসলে আমরা তো ডাক্তার না, আমরা পথ্য বা পুষ্টিবিদ, মানে খাবার নিয়ে আমাদের কাজ করা সাধারণ ডায়েটিশিয়ান। হ্যাঁ, ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট যেটাই বলে থাকেন না কেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্টই আসলে আমাদেরকে বলে থাকেন এই বিষয়টা, কিন্তু আমরা আসলে তারা আসলে এটা সংশোধন করে দিই যে ডাক্তাররা তো ওষুধ নিয়ে কাজ করে থাকেন, আর আমরা হচ্ছে খাবার নিয়ে কাজ করে থাকি, যে এই অসুখ হলে কোন কোন খাবার কম খেতে হবে, কোন খাবার বেশি খেতে হবে, কোন খাবারটা মিনিমাইজ করতে হবে, খাবারটা কিভাবে সাজাতে হবে, এগুলো নিয়ে আসলে আমাদের কাজ। আমাদের আজকের পুষ্টিবিদ নাহিদা আহমেদ তিনি চমৎকার করে বলছিলেন যে আসলে একজন ডক্টর এবং পুষ্টিবিদ দুইজনের যে পার্থক্যটা এবং তাদের আবার যে যোগসূত্রটা, সেটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার। আমরা আমাদের হেলথ কেয়ার অনুষ্ঠানের পক্ষ থেকে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হেলথ কেয়ার অনুষ্ঠানে। লোশন টিভির এই অনুষ্ঠানটি নিবেদন করেছে পিয়ারলেস কলেজ কানাডা এবং সেলেস্টিয়া একাডেমি দুবাই। আমাদের আজকের অতিথি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। একটি স্মরণীয় ঘটনা শুনতে চাই পুষ্টিবিদ হিসাবে। হ্যাঁ, স্মরণীয় ঘটনা তো অনেকই কম বেশি আছে। যেমন অনেক ঢাকার বাইরে থেকে পেশেন্ট আসে, এসে যখন হচ্ছে বলে যে ম্যাডাম, মানে আমরা তো কোনো সেলিব্রিটি না, আমরা তো হচ্ছে পুষ্টিবিদ, তা আমার পেশা এটা, আমি কাজ করি হচ্ছে হেলথ নিয়ে। তো অনেক পেশেন্টই এসে বলে যে ম্যাডাম, আমি তো আপনাকে অনেক দিন ধরেই দেখছি, আপনাকে ইউটিউবে দেখি, টিভিতে দেখি, তো আমি তো হচ্ছে আপনার অনেক বড় ফ্যান। সে রোজার আগের ঘটনা, উনি হচ্ছে দেশের বাইরে থাকেন অনেক 5-6 বছর ধরে, উনি মানে দেশে আসেন না, বাট দেশে এসে উনি ঢাকাতে অবস্থান করেছেন। ওনার গ্রামের বাড়িতে যাওয়ার আগে ঢাকাতে অবস্থান করেছেন শুধুমাত্র আমাকে দেখার জন্য। মানে ঢাকাতে উনি আর ওনার ওয়াইফ অবস্থান করেছেন। উনি অনেক এইজি একটা পার্সন, পাশাপাশি উনি প্রফেশনাল একজন ডাক্তার। উনি দেশের বাহিরে আমেরিকাতে বসবাস করেন, ওখানে উনি প্র্যাকটিস করতেন, উনি NHS ছিলেন আমেরিকাতে। আমি একটু যুক্ত করে বলে দিতে চাই, আমাদের এই যে নোশন টিভির MD ম্যানেজিং ডিরেক্টর, উনিও কিন্তু ডাক্তার, গুলশান ডাক্তার। ওনার কিন্তু একটা স্বপ্ন যে আসলে সাধারণ মানুষদের নিয়ে কাজ করা, কিভাবে সাধারণ মানুষের কাছে সচেতনতা বৃদ্ধি করা, একদম মাস পিপলের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়। যেহেতু আমরা
কৃষি প্রধান একটি বাংলাদেশ, আপনি যেটা বলছিলেন যে পুষ্টির কথা, আসলে পুষ্টি কি এই জিনিসটাই অনেকে আমরা জানি যে কি করলে পুষ্টিগুণ লাভ করা যাবে বা আমরা কিভাবে ভালো থাকতে পারবো। একজন মানুষকে যদি সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে তার রোগবালাই অনেক কম হবে, এই চিন্তা করার জায়গা থেকেই কিন্তু এরকম একটি স্বাস্থ্য প্রোগ্রাম। তো আমরা এই প্রোগ্রামের পক্ষ থেকেও আমরা আমাদের ম্যাডামকে ধন্যবাদ জানাতে চাই আপনার কথা প্রসঙ্গে। যে আমিও আমার তরফ থেকে আপাকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এইরকম একটি প্রোগ্রাম আসলে আয়োজন করার জন্য। কেননা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে উনি যেহেতু মানে বাংলাদেশে অবস্থান করেন না, কিন্তু বাংলাদেশের মানুষের জনসচেতনতা বৃদ্ধি করার জন্য যে উনি এরকম একটা পদক্ষেপ নিয়েছেন, সেজন্য তো তাকে অবশ্যই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এইবার একটু সেই প্রসঙ্গে যেতে চাই যে আমরা একদম কৃষি প্রধান বাংলাদেশ, সবাই 80% মানুষ আমরা কৃষি কাজ করে নির্ভর করি, আমিও কৃষকের ছেলে। একদম গ্রাম পর্যায়ে যে পুষ্টির কথা যেটা বলছিলাম যে চিন্তাই করি না, তাহলে কম দামে পুষ্টিগুণ কিভাবে আমরা লাভ করতে পারি বা কিভাবে আমরা এই পুষ্টিটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি যদি একটু বলেন। আসলে দেখা যায় আমরা কম বেশি সকলেই মনে করি পুষ্টিকর খাবার মানে হচ্ছে দামি খাবার। স্বাভাবিক, ওটস কেনার ক্ষমতা সবার নেই। সবাই মনে করে যে ওটস খেলেই আমি হয়তো শুকিয়ে যাব, আমার ওজন কমাতে হবে। আমার এরকমও পেশেন্ট আছে, আমি যাদেরকে ঢাকার বাইরে থেকে ডিল করে, অনেকে অনলাইনেও আমি পেশেন্ট দেখে থাকি, তো তারা বলে ম্যাডাম আমাকে একটু কম দামে ডায়েট চার্ট তৈরি করে দিন। ডায়েট চার্ট তৈরি করে দেওয়ার সাথে কম দাম বেশি দাম আসলে ভ্যারি করে না। ওটস খেলে যে আপনি শুকিয়ে যাবেন বিষয়টা একেবারেই ভুল। ওটসের পরিবর্তে আপনি লাল আটার রুটি খান, ওটসের পরিবর্তে চিরা খান, ওটসের পরিবর্তে ছাতু। ছাতু তো মানে এখন ঢাকা শহরে শোনাই যায় না, ছাতু অনেকে চেনে না। হ্যাঁ, যে ছাতুটা আসলে কি গ্রামে কিন্তু খুব ফেমাস এই খাবারটা। এই খাবারগুলো কিন্তু আমরা আসলে হচ্ছে গ্রহণ করতে পারি, এগুলো কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে থাকে। তারপর প্রোটিন আমরা বলি, অনেকে বলে যে ম্যাডাম আমার তো হচ্ছে প্রতিদিন মাছ মাংস কেনার সামর্থ্যটা আসলে হয়ে থাকে না। তো সেই ক্ষেত্রে আমি যদি মাছ মাংস প্রতিদিন না খেতে পারি, মাছ মাংসর অল্টারনেটিভ হিসেবে আমি ডাল চিন্তা করতে পারি, বাদাম চিন্তা করতে পারি, যে বাদাম ভর্তা। বাদাম তো আমি হচ্ছে না খেতে পারলে দেখা যায় যে আমরা নর্মালি বাদাম ভর্তা করে কিন্তু খেতে পারি। তারপরে আমরা দেখা যায় যে ডালটা আমরা খেতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমি যদি এই বিষয়টা এইভাবে চিন্তা করি, গ্রামে যারা থাকেন তারা বাসায় যদি সবাই কম বেশি মুরগি লালন পালন করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা রেগুলার ডিমটা পেয়ে যাচ্ছি। তো ডিম বাজারে যদি কিনতে অক্ষম হই, আমি একটু এইভাবে চিন্তা করি না যে একটা দুইটা মুরগি বাসায় যদি লালন পালন করি, সেক্ষেত্রে ওখান থেকে আমি ডিম পেয়ে যাচ্ছি। ডালটাকে আমি প্রোটিনে মাছ মাংসের অল্টারনেটিভ হিসেবে কখনো ডাল গ্রহণ করলাম। আবার দেখা যাচ্ছে যে বাদামের কথা বললাম, বাদাম ভর্তা করে যদি গ্রহণ করতে পারি, এই বিষয়গুলো দিয়ে কিন্তু আমরা সাপোর্ট দিতে পারি। আবার বিভিন্ন ধরনের ক্ষেত্রে বিভিন্ন বিচি জাতীয় খাবার, সেখান থেকেও কিন্তু প্রোটিন পাই। যেমন মিষ্টি কুমড়া সবজি হিসাবে খাচ্ছি, ওটার বিচিটা যদি আমি ভাজি করে খাই, সেটাও কিন্তু আমার বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করছে। তো এই বিষয়গুলো এইভাবে চিন্তা করতে হবে। যেমন আমি আমার বাসাতেও যে অনেক সময় লাউয়ের খোসাটা ভাজি করে খাওয়া, তো এই বিষয়গুলো যদি আমরা এইভাবে চিন্তা করি, তারপরে পটলের খোসাটা ভর্তা করে খাওয়া, আমরা ফেলে না দিয়ে সেটা দিয়ে যদি একটা আইটেম তৈরি করি, সেক্ষেত্রে একটা আইটেমও যোগ হচ্ছে, পাশাপাশি আমার পুরো যে টাকাটা আমি খরচ করলাম সেটা কিন্তু উঠে আসছে। তো এইভাবে যদি একটু জ্ঞানটা অ্যাপ্লাই করে খাওয়া যায়, তাহলে কিন্তু দেখা যায় যে কম বেশি আমরা কিছুটা সারভাইভ করে উঠতে পারবো, অর্থাৎ কম দামে আমরা বেশি পুষ্টিটা কিন্তু পেয়ে যাচ্ছি। ডেঙ্গু হলে আমাদের শারীরিক গঠনটা যাতে ঠিক থাকে, কোন ধরনের পুষ্টিগুণ খাবার খাওয়া উচিত বলে আপনি মনে করেন? ডেঙ্গু হলে তো আসলে হচ্ছে ওইভাবে কোনো ট্রিটমেন্ট আমরা নেই, সবসময় ডাক্তার বলে থাকে বেড রেস্ট নিতে, পর্যাপ্ত পরিমাণে বেড রেস্ট নিতে হবে, বা এটার কোনো ওষুধ এরকম নেই যে আমি ওষুধ খেলাম আর সুস্থ হয়ে গেলাম। তো সেই ক্ষেত্রে ডেঙ্গু হলে আমরা যে নির্দেশনাগুলো দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে তরল খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে পানি এবং লিকুইড খাবার খেতে হবে, রেস্টে থাকতে হবে, বডিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেস্টের মধ্যে রাখতে হবে। পাশাপাশি তরল জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো গ্রহণ করতে হবে, আর প্রোটিন জাতীয় খাবার দুই চারটা নাম যদি বলে দেন, কারণ আপনি বা আমি হয়তো দুটো নাম জানি, কিন্তু আমার এই প্রোগ্রামটি আমি মনে করি বাংলা ভাষাভাষী সারা বাংলাদেশের মানুষ দেখবে। একদম গ্রাম পর্যায়ের একটি মানুষ যে হয়তো অনেকের হয়তো অক্ষর জ্ঞান নেই, সে দেখবে, সে যেন অন্তত নামটা শুনে বুঝতে পারে, তার হাজব্যান্ডকে বলতে পারে যে তুমি এই খাবারটি খাও বা আমাকে এই খাবারটি এনে দাও। তো সেই ক্ষেত্রে যদি মানে নাম মেনশন করে বলতে, যেমন পানির কথা, তো পানি খাবে, ফলের জুস খাবে, ডাবের পানি খাবে,
বিভিন্ন ফল একসাথে তৈরি করে যদি জুস গ্রহণ করেন, বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে তারা যদি স্যুপ তৈরি করে গ্রহণ করে থাকেন, ডালের স্যুপ গ্রহণ করতে পারেন, বা প্রোটিন জাতীয় খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। কেননা জ্বর যখন আমাদের শরীরে মানে জ্বরটা যখন শুরু হয় তখন কিন্তু আমাদের দেহে ক্যালোরির চাহিদাটা বেড়ে যায়। এই জন্য প্রোটিন জাতীয় খাবারের আধিক্যটা খাদ্য তালিকায় বাড়িয়ে দিতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে। আর অবশ্যই আপনার খাবারে যেন পর্যাপ্ত পরিমাণে ক্যালোরিটা বর্তমান থাকে, অর্থাৎ আপনার দেহের জন্য যতটুকু ক্যালোরি প্রয়োজন তার থেকে কিছুটা ক্যালোরি বেশি গ্রহণ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ হচ্ছে ধরেন আপনি নর্মাল যে খাবার খাচ্ছেন তার সাথে কিছুটা প্রোটিন, যেমন স্যুপের কথা বললাম, চিকেন দিয়ে সবজি দিয়ে যদি স্যুপ তৈরি করা যায় ক্যালোরির পরিমাণ বেড়ে যাচ্ছে। বিভিন্ন ফল একসাথে ব্লেন্ড করে খেলেন অথবা দুধ খেলেন, এই জাতীয় খাবার যদি আপনি গ্রহণ করেন সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো দেখা যাবে আপনার শরীরকে এই ডেঙ্গুর প্রকোপটা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখতে বা শরীরকে সারভাইভ করতে সহযোগিতা করবে। আমরা একটু আসতে চাই যে আমরা যখন আমাদের এই অনুষ্ঠানটি চলছে, আমরা সেই মুহূর্তে আমাদের মায়েদের কথা বলতে চাই, আমাদের বোনেদের কথা বলতে চাই, যে ঋতু পরিবর্তনের সময় মেয়েরা অনেক প্রকার অবস্ট্রাগল ফেস করে, সেক্ষেত্রে তাদের পুষ্টির চাহিদা আর একটি পুষ্টির ঘাটতি হয়ে যায়। চাহিদা পূরণের জন্য, পুষ্টি চাহিদা পূরণের জন্য কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? তো সেই ক্ষেত্রে দেখা যায় যে দেহে তো আয়রনের অনেকাংশে, যেহেতু শরীর থেকে ব্লিডিংটা বা ব্লাড অনেকাংশেই বের হয়ে যায়, সেই জন্য আয়রন জাতীয় খাবার অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে। প্রোটিন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। পাশাপাশি আমরা বলে থাকি মানসিক স্বাস্থ্যের উপরেও কিন্তু একটা স্ট্রেস বা মেজাজ খিটমিটে হয়ে যাওয়া এই জাতীয় সমস্যা দেখা দেয়। সেই জন্য কিন্তু এই সময় ম্যাগনেসিয়াম জাতীয় বিভিন্ন ধরনের বাদাম, লাল চাল বা লাল আটার তৈরি বিভিন্ন সামগ্রী, এই জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে। পাশাপাশি প্রোটিন জাতীয় খাবার মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, এগুলো থেকে প্রোটিনও আমরা পাই, পাশাপাশি আয়রনও পেয়ে যাই। তো এগুলোও কিন্তু দেহের ঘাটতিটা পূরণ করতে সাহায্য করে থাকে। এর পাশাপাশি যেটা করতে হবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মানসিকভাবে মানে স্ট্রং রাখতে এটি সাহায্য করে। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড জাতীয় যে সকল খাবার, বিভিন্ন সামুদ্রিক মাছ, বিভিন্ন বাদাম, বিভিন্ন বিচি জাতীয় খাবার এই সময় খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে এই সময়টা অনেকাংশেই স্ট্রেস কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমরা যে খাবার তালিকার কথা বা পুষ্টিগুণের কথা শুনছিলাম, অনেকে বলে থাকে যে কোনো কিছু করা লাগবে না, ব্যায়াম করো সব ঠিক হয়ে যাবে। আপনি কি বলবেন? ব্যায়াম করো সব ঠিক হয়ে যাবে মানে ওজন কমার ক্ষেত্রে অনেকে এটা মনে করে থাকেন, কিন্তু ওজন কমার ক্ষেত্রে আসলে ব্যায়াম করলেই সব ঠিক হয়ে যাবে সেটার পাশাপাশি সঠিক পুষ্টি ব্যবস্থাপনা প্রয়োজন। কেননা ব্যায়াম করলে দেখা যাবে যে আমাদের মাসেল তো লস হবে, ফ্যাট লস হবে, তো বডিতে একেবারে ভেঙে পড়বে। তো সেই ক্ষেত্রে ব্যায়াম করার পাশাপাশি সঠিক ডায়েটারি গাইডলাইন না নিলে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। সেজন্য ব্যায়াম করার পাশাপাশি অবশ্যই কি করতে হবে, তার দেহের জন্য কতটুকু পরিমাণ খাবার অ্যাড করতে হবে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা একটি জায়গায় যেতে যাই, সেটা হচ্ছে সৌন্দর্য ধরে রাখতে বিউটিফিকেশনের কতটা জরুরি বলে মনে করেন? বিউটিফিকেশনের জন্য তো খাবার প্রতিটা ক্ষেত্রেই জরুরি। যেমন আমরা কে না চাই তারুণ্য ধরে রাখতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফ্রেশ পানি গ্রহণ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করতে হবে। অতিরিক্ত বাইরের খাবার খাওয়া এখন ট্রেন্ড হয়ে গেছে। রেস্টুরেন্টে মানে ঘুরতে যাওয়া মানে রেস্টুরেন্টে যাওয়া, তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে। কেননা ফাস্টফুড জাতীয় খাবারগুলো আপনারা জানেন নাকি জানি না, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই কিন্তু খেপে যাবে তাহলে যে ফাস্টফুড জাতীয় যে সকল খাবার আছে সেই জাতীয় খাবারগুলো এড়িয়ে চলতে হবে। এগুলো সহজেই শরীরে বার্ধক্য তৈরি করে, এগুলো ইন্টারনাল অর্গানগুলো কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে, শারীরিকভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাধাগ্রস্ত করে থাকে। এছাড়াও এগুলো কিন্তু আপনার সৌন্দর্যকে বাধাগ্রস্ত করবে যদি না আপনি সঠিক পরিমাণে সঠিক খাবার গ্রহণ করে থাকেন। তো সেজন্য বলবো যে সঠিক পরিমাণে খাবার গ্রহণ করবেন, আর পাশাপাশি অবশ্যই চেষ্টা করতে হবে একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য। অসংখ্য ধন্যবাদ, আমাদের এই হেলথ কেয়ার অনুষ্ঠানে এসেছেন এবং অনেক মূল্যবান কথা বলেছেন। আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটি কথা বলতে চাই যে আপনারা খেয়াল রাখবেন যেন নিজের পুষ্টি বাধাগ্রস্ত না হয়। আমরা কিন্তু জানি যে প্রতিরোধ প্রতিকারের থেকে উত্তম, অর্থাৎ হচ্ছে আপনি যদি যে কোনো কিছুই প্রতিরোধ করতে পারেন তাহলেই কিন্তু কোনো অসুখ বিসুখ হবে না। সেই জন্য অবশ্যই মাথায় রাখতে হবে পুষ্টি কিন্তু আপনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই জন্য আপনার দেহ যেন সঠিক পুষ্টি পায় বা পুষ্টিগত চাহিদা থেকে যেন আপনি এবং আপনার পরিবার বঞ্চিত না হন, সেই বিষয়টি মাথায় রেখেই খাদ্য গ্রহণ করার চেষ্টা করবেন। কেননা
খাবার শুধু পেট ভরা রাখাই কিন্তু উদ্দেশ্য না, খাবার গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে সেটি আপনাকে রোগ বালাই থেকে মুক্ত রাখবে। সেজন্য সঠিক খাবার গ্রহণ করতে ভুলবেন না। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি নৌশন টিভিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি চমৎকার অনুষ্ঠান করার জন্য আর এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আবারও। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন পুষ্টিবিদ নাহিদা আহমেদ, যিনি কথা বলছিলেন যে একজন মানুষকে সুস্থ রাখার জন্য বিভিন্ন উপায় বলছিলেন, যে খাদ্যগুলো গ্রহণ করলে আমরা হয়তো ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। অনুষ্ঠান একদম শেষ। আপনারা যারা এই অনুষ্ঠান এতক্ষণ ধরে উপভোগ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের নিবেদক পিয়ারলেস কলেজ কানাডা, এবং ধন্যবাদ জানাচ্ছি সেলেস্টিয়া একাডেমি দুবাই, এবং ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ এই অনুষ্ঠানে প্রাণভ্রমরা আপনাদের সবাইকে। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।